রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। পড়শি কি এখনো প্রেমে আনাড়ি? না, এখন বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন একটু এক্সট্রা সালামিটা ওর কাছ থেকে ডাকাতি করে নেওয়া যায়। ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব, জনম জনমের সাথী হব। না, আমি খালি এরকম করেছি। পানির নিচে নাকানি চুবানি খেয়ে তারপর আবার উঠেছি। আমি যত বেশি ভালোবাসি তোমায়। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজেন জার্নাল ঈদ স্পেশাল সেলিব্রিটি আওয়ারে। আজ আমাদের অতিথি দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পড়শি। চলুন তার সঙ্গে ঈদের বিশেষ আড্ডায় মেতে উঠি। ঈদ মোবারক পড়শি। ঈদ মোবারক। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো মামা? আমিও আলহামদুলিল্লাহ ভালো। ঈদ এলে ছোটবেলার কোন জিনিসটি সবচেয়ে বেশি মনে পড়ে? দাদুর বাড়িতে যাওয়া, বা ওই যে জামা কাপড়, যে ড্রেসগুলো একটু লুকিয়ে রাখা, এই যে ব্যাপারগুলো, এগুলো এখন তো আর হয় না। সো এগুলো মিস করি অনেক। আমি কয়েকদিন আগে তোমার একটা পোস্ট দেখেছি ঈদ নিয়ে, যে তোমার এই যে সালামি নিয়ে ছোটবেলার কথা বলছিলে, ছোটবেলার অনেক মেমোরিজ তুমি সেখানে তুলে ধরেছিলে। রাইট। সালামি এখন হলো জোরপূর্বক নেই, ডাকাতি করে। ছোটবেলায় ডাকাতি করতে হতো না, ছোটবেলায় জাস্ট যেতাম, আমার মুখটা দেখে আরে বাবা শোনো। সো বাট তখন মজার ব্যাপারটা ছিল কি, তখন ওই 10 টাকাও নতুন যে 10 টাকার নোটগুলো এরকম ভাবে জাস্ট হাতের মধ্যে গুজিয়ে দিত যে তোমার সালামি। তো ওই জিনিসগুলো না একদম গুছিয়ে মানে সারাদিন ধরে হলো গুছিয়ে রাতে বসে হলো গুনতাম আমরা, যে আচ্ছা কে কত নিল, এসে কে কত দিল। সো ওটা অনেক মজার ছিল। সর্বোচ্চ কত টাকা সালামি পেয়েছো? কিছুটা মনে পড়ে যে 500-র কাছাকাছি গিয়েছিল। কি করলে সেই টাকা দিয়ে? ছোটবেলায় না, আমি একটা জিনিস বলি, এটা হয়তো অনেকেই রিলেট করবে। যে বাচ্চারা যে সালামি পেত, হয় আম্মু, নয় স্পেশালি হয় আম্মু, না তো নানু, হ্যাঁ মা আমার কাছে দিয়ে রাখো, তোমাকে আমি পরে দেব। সেই পরে আর হয় নাই ভাই। সো ওই 500 টাকা যে আসলে কই গেছে আমি নিজেও জানি না। আমি জাস্ট দেখেছিলাম, জাস্ট নিলাম, তারপরের দিনে এটা আমার কাছে দিয়ে রাখো, পরে দিব। তোমার আম্মু নিশ্চয়ই এই প্রোগ্রাম দেখবে বা দেখছে। এটা আমার নানু করেছে। নানুই কাজটা করেছে, নানুকে কিন্তু ধরতে হবে। হ্যাঁ। তুমি একটা জামার একটা কথা লিখেছিলে যে নতুন জামাটা যদি পরে ফেলা হয় তাহলে সেটা পুরনো হয়ে যাবে। এই যে গল্পটা, এই যে অনুভূতিটা, ওই অনুভূতিটা আসলে স্পেশাল ছিল। কারণ এখন যেটা হয় কি, যে ঈদের জন্য হয়তোবা জামা কাপড় কেনা হয়, কিন্তু ঈদের আগে অনেক শুট পড়ে যায় আমাদের, বা অনেক দেখা যাচ্ছে যে ঈদ উপলক্ষে অনেক আমাদের কাজ থাকে। ঈদের জামাটা আমরা কিনি ঠিকই, কিন্তু ঈদের আগে পরা হয়ে যায়। হ্যাঁ, তাহলে তো তোমার ঈদ তো পুরনো হয়ে যাচ্ছে। ঈদটা না এখন আসলে এরকম পুরানো, মানে 50% পুরানো হয়ে যায়, 50% নতুন থাকে। কিন্তু ছোটবেলায় এই ব্যাপারটা ছিল না। ছোটবেলায় হলো একেবারে পারলে লক দিয়ে রাখতাম আমরা। ঈদের খাওয়া দাওয়ার মধ্যে আমার পোলাও, রোস্ট এগুলো তো হলো পছন্দ ছিলই। আর এখনো পোলাও রোস্ট খাওয়া হয়, কিন্তু না ওই ছোটবেলার মতো স্বাদটা আর পাই না। কেন পাই না আমি ঠিক নিজেও জানি না। ঈদের খাওয়ার মূল যে আকর্ষণটা, সেমাই, পিন্নি, পায়েস। হ্যাঁ, আমি মিষ্টি একটু কম পছন্দ করতাম বরাবরই, কিন্তু ঈদের দিনের মিষ্টিটা একটু ডিফারেন্ট ছিল। এই মেনুগুলোর কোনোটা কি তুমি নিজে রান্না করো? না, কিছুই রান্না করো না? আমি রান্না করি, কিন্তু কেউ খেতে পারে না, দ্যাটস ওয়াই রান্না করি না। হাল ছেড়ে দিয়েছি। কি রান্না করো তুমি? আচ্ছা, আমি খুব মানে প্রাউডের সাথে বলি যে আমি একটা বিরিয়ানি রান্না করতে পারি। মানে আমি তো চাই ঈদের দিন রান্না করতে, এখন কেউ রিস্কটা নিতে চায় না, বাট আমি চাই। সেটা হলো যে তান্দুরি চিকেন বিরিয়ানি, যেটা ওটা অন্যান্য সময় রান্না করি, মাঝে মাঝে আমি চাই যে ঈদের সময় রান্না করতে। আম্মু জাস্ট আমাকে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। ইনফ্যাক্ট কেউই হলো আমাকে রান্নাঘরে যেতে দেয় না। কেন? আমি নাকি রান্নাঘর অগোছালো করে ফেলি। খুবই দুঃখজনক, আমি নিজেও বুঝি সেটা। আস্তে আস্তে ঠিক হবে। ঈদের সময় আর কি করা হয়? আমি ঈদের দিন, আচ্ছা প্রথমত মানুষজন যেটা করে যে ঈদের দিন হলো ফ্রেন্ডসদের সাথে অনেক ঘুরে ফিরে বা হলো দেখা করে। আমার কোনো ফ্রেন্ডস নাই, এটা কেউ বিশ্বাস করে না। আমি এত বছর পর্যন্ত বিশ্বাস করতে পারি না। তো আমার পুরোটা দিন কাটে হলো ফ্যামিলির সঙ্গে, আত্মীয় স্বজনের বাসায় মাঝে মাঝে একটু যাওয়া হয়।
ঈদের তুমি মনে হয় অনেক শপিং করো, এবার কতগুলো জামা কিনেছো? না, এটা ভুল তথ্য। আমি একদমই শপিং করি না, আমার নিজের জন্য করি না, আমি হলো সবার জন্য করতে খুব পছন্দ। রঙিন কাগজ আর মার্কার কলম দিয়ে ঈদ কার্ড বানানোর কথা তুমি ফেসবুকে লিখেছিলে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা না ছোটবেলায় এটা একটা কম্পিটিশনের মতো ছিল আমাদের জন্য। মানে আমি যেখানে, আমার নানুর বাসা হলো উত্তরাতে, তো উত্তরাতে আমরা প্রায় আশেপাশের যে কয়েকটা বিল্ডিং আছে এটার মধ্যে আমার সমবয়সী বা আমার থেকে ছোট বা বড় যারা যারাই ছিল, ঈদের সময়ে আমরা সবাই হলো কার্ডটা বানাতাম। তখন ওই যে আর্ট পেপারগুলো আছে না, ওগুলো কেটে কেটে তারপর হলো সুন্দর করে করে বানাতাম। সো একজন আরেকজনকে দিয়ে আমরা দেখতাম যে কার্ডটা বেশি সুন্দর ছিল। সো এবং আমরা আগেও এটা বানিয়ে রাখতাম স্কুলে দেওয়ার জন্য, যখন নাকি স্কুল বন্ধ হয়ে যেত তখন আমরা এগুলি দিয়ে দিতাম আগে আগে দিয়ে আমাদের মানে সব স্কুলের ছুটির শেষ দিনটা। হ্যাঁ, ছুটির শেষ দিনটাই হলো সব আমরা স্টুডেন্টদেরকে দিয়ে তারপর আবার এটা আমরা মানে লেনদেন করতাম আর কি, যে মানে লেনদেন না অ্যাকচুয়ালি এটা তুমি তাকে দিতে, সে তোমাকে দিত। এক্স্যাক্টলি হ্যাঁ। সো এই জিনিসটা তখন ছিল একদমই ডিফারেন্ট, এবং এটার মধ্যে না মানে কি বলবো যে কত যে কাঠখড় আমার পোড়াতে হয়েছে এটার জন্য, যে আমার নানুকে আমি বলেছি যে আমাকে একটু আর্ট করে দাও, এটা করে দাও, সেটা করে দাও। ওই গ্লিটার পেনগুলো তখন অনেক ইউজ হতো, সো ওই গ্লিটার পেন দিয়ে সুন্দর করে হলো করতাম। হ্যাঁ, দ্যাট ওয়াজ রিয়েলি ডিফারেন্ট অ্যান্ড আমার কাছে খুব ভালো লাগতো এই জিনিসটা করতে। ছোটবেলাতে মানুষ জামা কাপড় নিয়েও তো এক ধরনের কম্পিটিশন হয়। হ্যাঁ, তোমার জামার সাথে জুতো কয়টা ম্যাচ হয়েছে, হ্যাঁ এটা হলো প্রথম কম্পিটিশন ছিল। তারপর হলো কয়টা জামা হলো, সকালে একটা পরতে হবে, 11টার সময় একটা পরতে হবে, দুপুরে খাওয়ার আগে একটা, খাওয়ার পর একটা, হ্যাঁ তারপর হলো বিকালে একটা পরতে হবে। এবং পরে কি করতাম, কিছুই করতাম না, বাসার মধ্যে বসে থাকতাম, কিন্তু আবার পড়তে হবে এবং পরে আশেপাশে বারান্দা দিয়ে দেখতে হবে, অথবা দাদুর বাড়িতে যখন ছিলাম তখন হলো কাজিনরা আমরা দেখতাম কে কয়টা পড়েছে। সো ইয়া। ঈদ নিয়ে তোমার সবচেয়ে পছন্দের গান কোনটা? এটা হলো সবারই একটাই ঈদের সং যেটা নাকি সবার খুব পছন্দ ঈদ নিয়ে, রমজানের রোজা শেষে। একদম তাই, আমার মনে হয় এই গান ছাড়া আমাদের জমেই না। তো একদম। আজকে এই ঈদের দিনে আমরা এই গানটা একটু তোমার কণ্ঠে শুনতে চাই। ওকে, চলো। আমার রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে শোন আসমানি তাগিদ। আমার রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। খুব সুন্দর, খুব কিন্তু সুন্দর। তুমি তো গাইলা না, এটা কেমন কথা হলো? আমি তো দর্শক, আমি তো শুনেছি, শ্রোতা, আমি শুনেছি। তুমি জানো অডিয়েন্স যারা তারা সুন্দর করে গান গায়। তোমার এখনকার ঈদ তো আগের চেয়ে আর বেশি স্পেশাল, এখন তুমি বিবাহিত। হ্যাঁ, স্বামীর সঙ্গে ঈদের স্মৃতি শেয়ার করবে? হ্যাঁ হ্যাঁ শিওর। যদিও ও তো বাইরে থাকে, ওর বাবা মার সঙ্গে ঈদটা ওখানে করে, আবার একটা ঈদ আমার সঙ্গে করে। ডিফারেন্ট লাগে প্রথমত যে এখন একটু এক্সট্রা সালামিটা ওর কাছ থেকে ডাকাতি করে নেওয়া যায়। বিয়ের আগে যেটা হতো যে সারাক্ষণ বাসায় থাকা হতো, কারণ আমি কার সাথে ঘুরতে যাব, কোথায় যাব, ওরকম তো ইয়ে নেই। জাস্ট আমি আম্মু দেখা যেত যে সন্ধ্যার পর, কারণ আম্মু সারাদিন হলো রান্না নিয়ে ব্যস্ত থাকে, তো সারাদিন তো আর বেডের হওয়া হয় না। তো ও যখন থাকে আমার সঙ্গে তখন হলো আমার একটু স্পেশাল মনে হয়, কারণ আমি তখন ঘুম থেকে উঠে যাই যে আচ্ছা ওর সাথে আমি বের হব। কোথায় বের হয়েছে? ফুচকা খেতে যাই ঈদের দিন। আমিও ও আমরা দুইজনই হলো ফুচকা লাভার, এবং ছোট ফুচকা, বড় ফুচকা না, হ্যাঁ ছোট ফুচকাগুলো যেগুলো কি স্কুলের সামনে পাওয়া যায়, এইগুলো হলো আমি ওর জন্য সারা বছর ওয়েট করে থাকি। এটা অনেকে শুনলে বলবে যে পাগলামি বা এরকম কিছু, বাট আমি সারা বছর কোনো ফুচকা খাই না। ও যখন আসে আমি অনলি তখন খাই। ও যেগুলো পছন্দ করে আমি ওই সব খাবার ও আসার আগে কখনো খাই না। ঈদে যখন আমাদের দেখা হয় বা অন্যান্য সময় যখন দেখা হয়, ও যখন আসে তখন এই জিনিসটা হলো আমাদের জন্য অনেক স্পেশাল হয় যে আমাদের পছন্দের ফুডগুলো আমরা খেতে পারি। নিলয়ের সঙ্গে তোমার পরিচয়ের দিনটি কি মনে আছে? জাস্ট আমি খুদে গান্ডা যে মেবি দ্বিতীয় রাউন্ড ছিল আমাদের। যখন তাকে প্রথম দেখো তখন কি করছিল? ওই জন্য প্রথম দিকের কোনো কিছু খুব একটা মনে নেই, বাট ওর মনে আছে, বিকজ ও আমাকে প্রথম থেকেই নাকি পছন্দ করে। আর আমার মনে আছে যে ওকে আমি ডাকতাম হলো মামা। আচ্ছা, তো ওকে মামা ডাকতাম কারণ হলো ওকে রাগানোর জন্য। কখন মামা ডাকতাম? যখন নাকি আমি একটু বুঝতাম যে আচ্ছা ও মনে হয় একটু আমাকে পছন্দ করে। এখন ওই বয়সে তো পছন্দ করে এত কিছু তো আমরা ডিটেলসে বুঝতাম না বা এত ডিপলিও চিন্তা করতাম না, কিন্তু আমি একটু খোঁচাতাম, ওইটার জন্য ওকে মামা ডাকতাম। হ্যাঁ মামা কি অবস্থা তোমার, হ্যাঁ মামা এসে। সো ওরকম ছোট ছোট ব্যাপারগুলো মনে আছে, কিন্তু স্পেসিফিকলি যে কবে প্রথম যে দেখা হয়েছিল ওইটা মনে নাই। তোমরা ঠিক
কখন রিয়েলাইজ করেছো যে তোমরা একজন আরেকজনকে পছন্দ করো বা ভালোবাসো? এটা হলো বিয়ের 2 বছর আগে। তার আগে পর্যন্ত হলো আমরা বেস্ট ফ্রেন্ডস, লাইক বেস্ট ফ্রেন্ড বলতে একটা বেস্ট ফ্রেন্ড আছে যে ঠিক আছে একটা লিমিটের মধ্যে বেস্ট ফ্রেন্ড, যে এই কথা বলা যাবে না ওই কথা বলা যাবে না, বাট ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। লাইক আমার যদি কারোর উপর মেজাজ গরম হতো, আমি গিয়ে ওকে ফোন দিয়ে ওকে বকা দিতাম। সো বা অন্য কারো রাগ আমি ওর উপর ঝাড়তাম এমন ভাবেই যে এই এটা 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 তুই ফোন রাখ। আচ্ছা ও ফোন রাখলো, তুই ফোন রাখছিস কেন, ফোন ওঠা, তুই আমাকে এখন ব্লক কর। আচ্ছা না তুই এখন আমাকে ব্লক করলি কেন, কেন আমি বলবো দেখি তুই ব্লক করতে। আমি অনেক ধরনের পাগলামি করতাম ওর সঙ্গে, এবং ওই জিনিসগুলা মেনে নিত। সো যখন আমি বুঝেছি যে আমি ওকে পছন্দ করি, যখন ও বুঝেছে যে ও আমাকে পছন্দ করে, ওটার পর আমরা কিছুদিন সময় নিয়েছিলাম। তো ওটার পরে যখন আমরা বুঝেছি যে অ্যাকচুয়ালি পছন্দ করি আমরা একজন আরেকজনকে, তখন হলো ডিরেক্ট আব্বা আম্মাকে বলে দিয়েছি যে আব্বা আমি ওকে বিয়ে করতে চাই। ও ওর আব্বা আম্মাকে বলেছে আমি ওকে বিয়ে করতে চাই, দ্যাটস ইট। বিয়ের পর পড়শির জীবনে সবচেয়ে বড় পরিবর্তন কি ঘটেছে? আমি অনেক ঠান্ডা হয়েছি। আচ্ছা, আগে কি অনেক গরম ছিল? ওরে আল্লাহ রে আল্লাহ, মাথা মানে আমার রাগ ব্যাপারটা না বরাবরই ছিল, বা একটু ম্যাচুরিটির ব্যাপারও, অনেক কিছু বোঝার ব্যাপারটা একটু কম বুঝতাম। বাট আমি বলবো যে বিয়ের পরে ও আমার অনেক গ্রুমিং করিয়েছে আমাকে। তাকে উৎসর্গ করে তোমার নিজের গাওয়া একটি গান আমরা একটু শুনতে চাই। প্রথম আমার যে রোমান্টিক সংটি গাওয়া হয়েছিল রুমি ভাইয়ের সঙ্গে, তোমারই পরশ। আমি যত বেশি ভালোবাসি তোমায়, তার চেয়ে বেশি ভালোবাসতে চাই। আমি যত বেশি কাছে আসি তোমার, তার চেয়ে বেশি কাছে আসতে চাই। ভালোবেসে আমাকে নজরিয়ে তোমার প্রেমের ছোঁয়াতে দাঁড়াঙিয়ে। চমৎকার একটি গান। কখন মনে হলো তুমি গায়িকা হবে? খুদে গানরাজে যাওয়ার পরে, মানে তার আগ পর্যন্ত আমি নাচ নিয়ে আমার জল্পনা কল্পনা সবকিছু ছিল, কিন্তু খুদে গানরাজে যাওয়ার পর থেকে আমার উস্তাদজি এবং আমার নানু আমাকে জোর করেই অনেকটা খুদে গানরাজে আমার নাম লিখায়। ওটার পরে যখন আমি ধাপগুলো পার হচ্ছিলাম, তখন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি হওয়া শুরু করলাম, সিরিয়াস হওয়া শুরু করলাম, শেখাও শুরু করলাম অনেক কিছু, ভালো লাগা শুরু হতে থাকলো। তারপর তো সেই পথ ধরে এখনো এগোচ্ছি। গায়িকা না হলে তুমি কি হতে? নাচের একটা ব্যাপার ছিল যে আমি নাচ নিয়ে কিছু একটা হয়তোবা অনেক বড় নাচের শিল্পী হতে পারতাম কিনা জানি না, বাট আমার নাচ খুব পছন্দ ছিল, যদিও এখনো কিছুই পারি না নাচের, ওই যে প্র্যাকটিস নাই কিছু নাই। কিন্তু তুমি তো নৃত্যশিল্পী না হলেও কিন্তু আরেকটা শিল্পী হয়েছে, অভিনয় শিল্পী। তোমার তো অভিনয়ে নিয়মিত দেখা যায়, তুমি একটা সিনেমায় অভিনয় করেছো, অসংখ্য নাটকে অভিনয় করেছো। এবার ঈদেও তোমার অভিনীত নাটক দর্শক দেখতে পাবে। একটা আসছে, সেটা হলো মন প্রিয়া, মুহিদুল মুহিম ভাইয়ের ডিরেকশনে, আর জোবান ভাইয়ের সঙ্গে। এই তো। তোমার মনে হয় সব নাটকে কি নায়ক কি জোবান থাকে? মোটামুটি জোবান ভাইয়ের সঙ্গে একটু বেশি কাজ করা হয় আমার, বা হয়েছে। ডিরেক্টরও তো অনেকের সঙ্গে আমার কাজ করা হয়েছে, যারা আমার কো অ্যাক্টর তাদের সঙ্গে অনেকের সঙ্গে অ্যাকচুয়ালি আমার কাজ করা হয়েছে, কিন্তু জোবান ভাইয়ের ব্যাপারটা হয়েছে কি, আমি জোবান ভাইয়া এবং হলো মুহিদুল মুহিম, তো আমাদের এই তিনজনের যে একটা জুটি, এটা হলো মানুষ একটু ডিফারেন্ট ভাবে নেয়। তো ওটার জন্য যেহেতু আমাদের তিনজনেরই দেখা যায় মহিম ভাইয়ের কাজ হলে ওই আমাদের দুজনকেই আমরা মানে একসাথে কাজ করি, বা উনি আমাদের দুজনকে নেন। তো এভাবে করে আসলে দেখা যায় যে মহিম ভাইয়ের সঙ্গে একটু বেশি কাজ হয়ে গেছে, বা জোবান ভাইয়ের সঙ্গে একটু বেশি কাজ হয়ে গেছে, এই ব্যাপারটা আসলে হয়ে যায়। জোবানের সাথে অভিনয়ের অভিজ্ঞতা কেমন? বেশ ভালো। ভাইয়া যথেষ্ট পরিমাণে কি বলবো কোঅপারেটিভ, এবং
মানে শিক্ষার যে ব্যাপারটা, কারণ আমি তো আসলে অভিনয়টা খুব একটা ভালো জানি না বা পারি না, যেহেতু আমি এই সেক্টরের না। সো যতটুকু আমি যতবারই হলো কাজ করতে যাই, আমার কাছে মনে হয় প্রত্যেকটা সেক্টরে, আমি যদি গানের ক্ষেত্রেও বলবো, আমি যতই কাজ করি না কেন, যতবার আমি আবার নতুন নতুন কাজ করতে যাব ততবার আমি শিখবো। সো সেই শিখার যে ব্যাপারটা, জীবন ভাইয়ের কাছ থেকে আমি অনেক অভিনয়ের অনেক ছোট ছোট ব্যাপার শিখতে পেরেছি, এটা বলবো। অভিনয় করতে গিয়ে তো অনেক শুটিং এ অনেক মজার মজার ঘটনা ঘটে, আমাদের কোনো একটা ঘটনা কি শোনাবে? আমার দুজন কো-অ্যাক্টরের সঙ্গে আমার কাজ হয়েছে, যারা নাকি আমার হাতে দেখা যায় যে হ্যাঁ একটু জোরে থাপ্পড়টা লেগে গিয়েছিল, এখানে আমার কোনো দোষ ছিল না। তো অভিনয় না। না, সেখানে অভিনয়েরও দোষ ছিল না, হুম। দোষটা ছিল আমার যিনি কো-অ্যাক্টর হুম। ওনাকে আমি বলেছিলাম যে ভাইয়া এখন তো এরকম থাপ্পড় একটা উনি কে? সিন আছে, দুজন, হ্যাঁ। হ্যাঁ। সো এরকম একটা থাপ্পড়ের সিন আছে, আচ্ছা সমস্যা নেই, তুমি আমাকে জোরেই মারবা। বলছে ভাইয়া সিরিয়াসলি আমি কি জোরেই মারবো, আমি আস্তে মারি? তো প্রথমে না আমি আস্তে মেরেছিলাম, কাট হয় নাই, আবার মারো। তারপর আস্তে মেরেছি, কাট হয় নাই। আমি বলছি ভাইয়া আপনি শিওর আমি জোরে মারবো? তুমি যদি জোরে না মারো আমাকে তাহলে তো আমার এক্সপ্রেশন আসবে না। ওকে, আর আল্লাহ যা করে, আল্লাহ ভরসা। ঠাস দিছে। এখন ঠাস দেওয়ার পরে দেখি কি ওনার গাল পুরো লাল হয়ে গেছে, বিশ্বাস করো আমার ওই সময় আমি ডায়লগ কি দেবো ওটা দেখে আমার হাত পাকা পাকাপি শুরু হয়ে গেছে। আমি তো ওনাকে সরি বলতে বলতেই শেষ, যে ভাইয়া সরি। কাট বলার সাথে ভাইয়া সরি, ভাইয়া সরি, ভাই আরে ইটস ফাইন। আমি বলছি না ভাইয়া সরি। সো এই জিনিসটা আমার হয়েছে দুইবার, ওই সেম ভাবেই হয়েছে। আমি পারমিশন চেয়েছিলাম, ওনারা পারমিশন গ্রান্টেড করে দিয়েছেন, ওটার জন্য আমি মেরেছিলাম। দ্যাটস ইট। আচ্ছা, অভিনয়ের কারণে কি তোমার গানের ক্ষেত্রে গানের ফোকাস কি কমে যায় কিনা? অনেক সময় থাকে যে আমি বুঝি যে না এখন আমার মিউজিকে একটু ফোকাস করা উচিত, বা মিউজিক নিয়ে একটু চিন্তা করা উচিত, বা এখন আমি অভিনয়টা করলে গলার মধ্যেও তো প্রেশার পড়ে, গলা এখন আমার প্রেশার দেওয়া যাবে না। এটার জন্য অনেক সময় আছে যে আমি স্টোরি বা অনেক ভালো ভালো যে নাটকের অফার ওইগুলো কি সব আমি রিজেক্ট করে দিয়েছি। সো ডেফিনেটলি নাটকের জন্য আমার গানে কোনো প্রবলেম হয় না। আর গান এমনিও হলো বলতে পারো, তুমি প্রশ্ন করার আগে আমি বলে দিই যে এত কম কেন গান রিলিজ করা হয়, কারণ এটা অ্যাটলিস্ট আর কেউ জানুক না জানুক তুমি ভালো করে জানো যে আমি গানের ব্যাপারে খুব খুঁতখুঁতে, আমি আসলে কাজের ব্যাপারে খুব খুঁতখুঁতে। আমি একটা কাজ করব একটু মন দিয়ে করব, আমি তাড়াহুড়া করে প্রেশার নিয়ে না কাজটা করতে পারি না। তোমার সাথে তোমার ভাইয়া ইনফ্যাক্ট আমি বলবো যে আমার সবকিছু আসলে ভাইয়া হ্যান্ডেল করে, তো আম্মু আর ভাইয়া দুজন মিলে। সো আমি ভাইয়াকে মাঝে মাঝে বলি যে ভাইয়া এই গানটা না বা ওটা না, ওটা আমার কাছে করলে তো করাই যায়, কিন্তু মন থেকে যদি না আসে তাহলে আমার কাছে মনে হয় সেই করার তো কোনো মানে নাই। কারণ এইটা হলো, গানটা হলো আমার খুব আদরের একটা জায়গা, খুব কোর একটা জায়গা। এই জায়গাটাকে না আমি আমার বিতৃষ্ণার জায়গা বানাতে চাই না। সো খুব সুন্দর, দ্যাটস আ থিং। গানটা তোমার আদরের একটা জায়গা, হ্যাঁ খুব কোর একটা জায়গা বলছিলে। এবং সেই গানের তোমার যে যাত্রা, তোমার যে প্রথম অ্যালবাম পড়শি, সেই অ্যালবামের প্রথম গান বা যে গানটা মানুষ সবচেয়ে বেশি শুনেছে, সেসব গানের সঙ্গীত পরিচালক আরফিন রুমি। তোমার জীবনে তার ভূমিকা কেমন? রুমি ভাইয়ের ভূমিকা অনেক গানের জন্য। আমার প্রফেশনালি লাইক আমার যে সোলো অ্যালবামে যে গান দেয়া বা হলো মুভিতেও গানের যে বড়দের গান গাওয়া, আমি তো একটা গান গিয়েছিলাম যে বাচ্চার কণ্ঠে, লাইক দেখির লিপসিং হলো আমার ফার্স্ট, হ্যাঁ চাচ্চু সিনেমা। ওটার পরে অ্যাকচুয়ালি ওটার 1 বছরের মধ্যেই নায়িকার জন্য গান গাওয়াটা, সেটা হলো রুমি ভাইয়ের হাত ধরেই আমার হয়েছিল। সো সেই ক্ষেত্রে অনেক বড় অবদান আছে রুমি ভাইয়ের, সেটা আসলে বলে প্রকাশ করা যাবে না। তোমার বেশ কয়েকটা হিট গানই তার, বেশ কয়েকটা। আমার তখন ওই সময়টায় ব্যাক টু ব্যাক আমি বলবো 2010 থেকে একেবারে 15 পর্যন্তই তো বলা চলে, একেবারে টানা সব রুমি ভাইয়ের সঙ্গে আমার কাজ ছিল। তো এবং সেই জায়গার মধ্যে আরেকজন মানুষের অবদানও আমি যদি বলি মানে না বলি তাহলে এটা একদমই ঠিক হবে না। এবং এখন পর্যন্ত এই মানুষের অবদান আছে, সেটা হলো আমার সামনে যিনি বসে আছে, তোমার কথাই আমি বলবো। কারণ হলো আমি খুদে গানরাজ থেকে বের হওয়ার পর আমি তখন একদম ছোট, ক্লাস 6-এ পড়ি। তো তখন অ্যালবাম কিভাবে কি রিলিজ হবে না রিলিজ হবে সেটা তো আম্মুই তো সব কিছু হ্যান্ডেল করেছে। আম্মু তো বুঝতে পারছিল না, কাউকে তো আমরা চিনতামও না। সেখানে একটা মানুষ যে নাকি তুমি হলো প্রথম আম্মুকে বলেছিল ওকে আপনি কোনো টেনশনই নেন না, আমি সব কিছু ম্যানেজ করবো। এবং তুমি হলো সবার কাছে একদম মাহমুদ সানি ভাইয়া থেকে শুরু করে রুমি ভাইয়া থেকে শুরু করে একদম সবাই, বাপ্পা দার থেকে শুরু করে সবার কাছে হলো তুমি আমাকে ইন্ট্রোডিউস করিয়েছিলে। এবং ইয়েস আই এম গ্রেটফুল টু ইউ অ্যাজ ওয়েল। আমিও তোমাকে অনেক অনেক শুভকামনা জানাই, এবং হচ্ছে তুমি যে সেই যাত্রা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছো
এবং তোমার চেষ্টা এবং শ্রম দিয়ে সেটাকে আরো অনন্য একটা জায়গায় নিয়ে এসেছো। এটা আমাদেরকেও গর্বিত করে এবং ভালো লাগে সবসময় সেটা। থ্যাংক ইউ। তোমার প্রথম অ্যালবাম থেকে যদি একটা গান একটু শোনাতে বলা হয়, কোনটা শোনাবে? প্রথম অ্যালবামের প্রথম গান যেটা ছিল সেটাই আমি শোনাবো। এবং আমার কাছে মনে আছে এই গানটা যখন আমি গেয়েছিলাম, রুমি ভাইয়া আন্টিকে মানে রুমি ভাইয়ার আম্মুকে ডাক দিয়ে বলছে, শোনো শোনো ছোট শ্রেয়া ঘোষাল, ছোট শ্রেয়া ঘোষাল। সো এটা আমার কাছে যে কি বড় একটা কমপ্লিমেন্ট ছিল। এবং গানটা ছিল মেঘেলা দুপুরে হাওয়ার নুপুরে ভেঙেছে মনের ঘুম, তোমার ছোঁয়াতে হৃদয়টা রাঙাতে রেখেছি দৃষ্টি নিঝুম, দূরে তুমি এখানে মন কি মানে, ঝিরে ঝিরে হে যাতনা সয় না প্রাণে। আহা, খুব সুন্দর, খুব সুন্দর। এবং এটা কে লিখেছিল? তুমি বলো না, তুমি বলো। আরে নিজের কথা তো একটু মাঝে মাঝে হলে তো বলতে হয়। এবং এটা তুমি লিখেছিলে। থ্যাংক ইউ এত সুন্দর একটা গান দেওয়ার জন্য। এটা ওয়ান অফ মাই ফেভারিট সং। এটা আমারও খুবই পছন্দের এবং ভালো লাগে যে তোমার প্রথম অ্যালবামের প্রথম গান, প্রথম মৌলিক গান। তোমার আরেকজন মানুষের কথা বলতে হয়, রুমি ভাইয়ের কথা বললে আরেকজনের কথা বলতে হয়, সেটা হচ্ছে ইমরান। একদম আমাদের ইমরানের সঙ্গে তোমার অনেকগুলা গান। হ্যাঁ। এবং আমার যেটুকু জানা মতে যে ইউটিউবে তোমার সবচেয়ে বেশি ভিউ পাওয়া যে গানটা সেটা ইমরানের সাথে। ইমরানের সাথে কাজের অভিজ্ঞতা কেমন? অনেক ভালো। ইমরান ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতাটা হলো লাইক আমার জন্ম দিয়ে হলো স্টার্ট ছিল। হ্যাঁ, ওটা হলো প্রথম ইমরান ভাইয়ের সঙ্গে আমার গাওয়া ছিল। 12 ছিল, 12 দিকে ছিল। হ্যাঁ, এবং এটার আগে আমি একটা গান গেয়েছিলাম। ইমরান ভাইয়ার অ্যালবামের জন্য একটা ডুয়েট সং ছিল। ওটা আবার রুমি ভাইয়ার কম্পোজিশনে ছিল। তখন ইমরান ভাই আমাকে বলেছিলেন যে পরশু তুই আমার সাথে একটা গানের একটা চিন্তা ভাবনা করবো আমরা। হ্যাঁ, মানে আমরা দুজনেই এটা নিয়ে আলোচনা করেছিলাম। ওটার পরে জনম গানটা হলো। যে শুধুমাত্র গান যে ভালো গাইলেই হয় তা না, যিনি ভয়েস টেক করবেন ওনার উপরে অনেকটা ডিপেন্ড করে কিরকম গানটার আউটপুটটা আসবে। হ্যাঁ, ইমরান ভাই এত সুন্দর করে ভয়েস টেক করেন এবং এত সুন্দর করে বুঝিয়ে দেন। যিনি কম্পোজার বা যিনি ডিরেক্টর, উনি যদি ভালো করে এটা বোঝাতে না পারেন বা এটা যদি মাথার মধ্যে ঢুকিয়ে দিতে না পারেন, তাহলে দ্যাটস ক্যান বি এ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ক। ইমরানের সাথে তোমার গাওয়া কোন একটা গানের অংশ কি আমরা শুনবো? হ্যাঁ, এতদিনে পেয়েছি যে আমি সে তোমারই দেখা, হারাতে দেব না তোমার আশক যতই বাধা, যতনে রেখেছি তোমায় মণিকোঠায়, কখনো ভুলো না আমায়, ভালোবাসি তোমায় ভালোবেসে যাব, জনম জনমের সাথী হব, ভালোবাসি তোমায় ভালোবেসে যাব, জনম জনমের সাথী হব। খুব সুন্দর। খুব ভ্রমণ পছন্দ করো, কখনো ঘোড়ার পিঠে, কখনো ওটের পিঠে, কখনো পাখির সঙ্গে, কখনো ফুলের সঙ্গে। হ্যাঁ, তোমার ছবি দেখা যায়। কেমন লাগে? আমার অনেক ভালো লাগে। আমার ঘুরতে ভীষণ ভালো লাগে। আমার কাছে মনে হয় সারা জীবনে যদি শুধু ঘোরা যেত। মক্কা এবং মদিনার যে কবুতরগুলা, ওরা কেমন? আমার এমনিও না একটু পশু পাখি অনেক বেশি পছন্দ, এটা সবাই মোটামুটি জানে। সো যখন নাকি আমি ওখানে গিয়ে মদিনাতে গিয়ে যখন আমি কবুতর দেখেছি, আমার খালি কবুতরগুলোকে না ধরতে ইচ্ছে করছিল, বিকজ ওরা না অনেক ফ্রেন্ডলি। খাওয়া দিলে হলো চলে আসছিল। আমার কাছে ওটা খুব ভালো লাগছিল এবং আমি মানে ওইখানে অনেকটা সময় স্পেন্ড করেছিলাম শুধুমাত্র ওদেরকে খাওয়ানোর জন্য বা ওদেরকে দেখার জন্য। ওদের সাথে তোমার কোনো কনভারসেশন হয়েছে? কোনো ডাক, কোনো আওয়াজ? না, আমি খালি এরকম করেছি। এই পোষ্য প্রাণীগুলো তোমার অনেক আদরের। তুমি নিজেও কিন্তু বাবা মা ভাই পরিবারের অনেক আদরের। তোমারও আদরের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি বাবা মায়ের শত আদরের মেয়ে।
হ্যাঁ হ্যাঁ মিনা রাজু কার্টুনের যে হ্যাঁ, গানটা, এটা যখন তুমি গেয়েছো আমি আসলে মানে ঠিক বুঝতে পারি না যে তোমার গাওয়া নাকি অরিজিনাল গানটা, এত সুন্দর গেয়েছো। তো এই গল্পের সঙ্গে মনে হয় এই গানটা খুবই যায়, আমরা মনে হয় এই গানটা একটু শুনতে পারি। হ্যাঁ হ্যাঁ স্যার। আমি বাবা মায়ের সত আদরের মেয়ে, আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই, আমি বাবা মায়ের সত আদরের মেয়ে। যদি চার দেয়ালের মাঝে কাটি সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে, শিখাময় মুক্তি দেবে, মুক্তি দেবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো সাধ আছে, আছে অভিলাষা, ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে, আমি বাবা মায়ের সত আদরের মেয়ে। খুবই সুন্দর, Thank you. খুবই সুন্দর। কষ্ট পেলে কি করো? আমি অনেক কান্না করি, অনেক অনেক। কিন্তু আমি গেম যখন খেলি, গেমের স্টোরি লাইন দেখেও আমি কান্না করি। ডোরেমনের মধ্যে কেন নবিতা কান্না করলো, ব্যাস কান্না করে দিচ্ছে। এতটাই অ্যাটাচড হয়ে যাও দেখার সময়? আমি অনেক ইমোশনাল। এটা ভালো। তুমি কি বোকা? তবে আমি বলতে পারবো না। তোমার কি মনে হয়, তুমি নিজেকে কি বোকা মনে করো? আমি ভালো মানুষ, সেটা বলবো। এখন ভালো মানুষরা যদি বোকা হয়, ওকে, ইটস ফাইন। তুমি মিথ্যা কথা বলো? না, এই একটা জিনিস আছে যেটা নাকি আমি কখনো বলি না। আমি যেটা বলতে পারি না সেটা আমি চুপ করে যাই। মাঝে মাঝে হয় এরকম যে একটা মিথ্যা আমি বলেছি, সিচুয়েশনে পড়ে একটা মিথ্যা বলেছি, যতক্ষণ না পর্যন্ত, এটা আমার বিশালে 1 ঘন্টা লাগে, এটা আমি সত্যিটা বলে দিই। তোমার জীবনে সবচেয়ে হাস্যকর গুজব? ছোটবেলা থেকে অনেক হাস্যকর গুজব আমি শুনেছি, ওনার সাথে মনে হয় রিলেশন আছে, তার সাথে মনে হয় রিলেশন আছে, কিন্তু এখনো যেটা আমি শুনি বা শুনছি, পড়শি অনেক অহংকারী, পড়শি অনেক ভাবে থাকে। তোমার জীবনে সবচেয়ে সুখের দিন কোনটা? যখন নাকি আমার প্রিয় মানুষগুলো আমার সাথে থাকে, এটা যখনই হোক, আমি না মানে ওই যে বলি কি যে আমার ফ্যামিলির সঙ্গে আমি খুব অ্যাটাচড। হ্যাঁ, সো আমার যে প্রিয় মানুষগুলো আছে, লাইক আমার আম্মু আছে, আব্বু আছে, ভাইয়া আছে, আমার হাজব্যান্ড আছে, সো আমি যখন দেখি সবাই একসাথে আমার আশেপাশে থাকে, আমি ওই যে বাচ্চাদের মতো আর কি, হ্যাঁ, সবাইকে নিয়ে বসে থাকে যাই যদি ওইটা। সো আশেপাশে যখন সবাই একসাথে থাকে না, আমার তখন খুব ভালো লাগে। আর রাস্তায় যাওয়ার সময় আশেপাশে যখন কোনো সুন্দর ছেলে দেখো কেমন লাগে? আমার কাছে সুন্দর ছেলে বলতে আমার হাজব্যান্ড। তোমাকে যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী করা হয়, কোন কাজটি করবে? আমি সব স্ট্রে ডগস, স্ট্রে ক্যাটস, তাদেরকে নিয়ে কাজ করব। আমাদের যেরকম ভালো থাকার কিছু অধিকার আছে, আমাদের যেরকম দায়িত্ব আছে একজন মানুষকে ভালো রাখবে, সেরকম কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে পশু পাখিগুলো, আল্লাহ সৃষ্টি যা কিছু আছে সেগুলোকেও কিন্তু ভালো রাখার একটা দায়িত্ববোধের মধ্যে কিন্তু আমরা পড়ি। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমি যেহেতু অ্যানিমেল লাভার, ওদের জন্য ভালো কিছু একটা করতাম। কেমন বাংলাদেশ দেখতে চাও? আমি বলবো বাংলাদেশ যেরকম আছে এরকমই ঠিক আছে, বাট আমি সেই জিনিসটা দেখতে চাই যে সবার মন মানসিকতা যেন পজিটিভ দিকে যায়, নেগেটিভ দিকে যেন বেশি না যায়, উগ্র যেন না হয়ে যায়, সবাই যেন ভালো থাকে, একজনের দ্বারা যেন আরেকজনের কোনো ক্ষতি না হয়। কোন যানবাহন চালানোতে পারদর্শী? গাড়ি, সাইকেল, কি কোনটা চালাও? আমি পারদর্শী, আমি সাইকেল মোটামুটি পারি, ওটি শিখেছিলাম, ভুলে গেছি। অনেকে বলবে যে সাইকেল একবার চালানো শিখলে আবার ভুলে যায় কিনা, ব্যালেন্সে একটু প্রবলেম হয়, আর আমি একটু ভয় পাই বেশি, এই গাড়ি চলে আসলো, এই রিক্সা চলে আসলো, এটার জন্য। আর বাইক মাঝখানে নাটকের শুটিংয়ের জন্য শিখেছিলাম, যেদিন আসলেই শিখেছিলাম, এবং অনেক সুন্দর তো শিখেছিলাম। আম্মুকে পিছনে উঠিয়েছিলাম, আম্মু আর আমি সহ অ্যাক্সিডেন্টও করেছিলাম, অ্যাক্সিডেন্ট করে আমার পায়ে ফ্র্যাকচারও করেছিলাম, অনেক কাহিনী করেছি, তারপরে টাটা বাই বাই করে ফেলছি। তোমাকে যদি একটা মিমিক্রি করতে বলা হয়, হ্যাঁ, কোন একটা কার্টুনের, হ্যাঁ, কি করবে?
মিমিক্রি ওই কার্টুনের বলতে যেগুলি দেখি ওগুলি, হয়তো বা হিন্দি এত ভালো পারি না তো, কিন্তু তারপর আমি যতটুকু পারি অতটুকু বলতে পারবো। সেটা হলো যদি ডোরেমন এবং নবিতার কনভারসেশন হয়, সেটা যে डोरेमोन जियान ने मुझे बहुत पीटा, आज फिर से मैंने फेल किया। डोरेमोन अब मैं क्या करूंगी? डोरेमोन कुछ तो बताओ। एंड डोरेमोन ये था कि नोबिता तुम फिर से जीरो लाए हो। So yeah, that's the thing. খুব I সুন্দর love sound, that. খুব ভালো করেছো। লাজে মরি ও আমি লাজে মরি, আনাড়ি আনাড়ি প্রেমে আনাড়ি। পড়শি কি এখনো প্রেমে আনাড়ি? না, এখন বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে পড়শি কি লজ্জা পায় এখনো? লজ্জা তো হ্যাঁ, যেখানে লজ্জা পাওয়ার ওখানে তো লজ্জা থাকেই। এক বাক্যে নিজেকে বর্ণনা করো। আচ্ছা, এক বাক্যে পড়শি একজন ভালো মানুষ। ওকে, নিজেকে নিজে ভালো বললে এইভাবে? হ্যাঁ, আমি অনেক ভালো, আমি ভালো দেখি আমি কনফিডেন্টলি বলি। বৃষ্টির মধ্যে তুমি ঘরে একা, কি করো তখন? তো আমার বৃষ্টি খুব পছন্দ। বৃষ্টিতে ভেজো? আগে ভিজতাম, এখন ভেজা হয় না। আমি জানলা খুলে বসে থাকি, অথবা যখন শুনি যে বৃষ্টি আসছে একটা দৌড় দিয়ে হলো বারান্দার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। পছন্দের বৃষ্টির গান কোনটা? রবীন্দ্রসঙ্গীত একটা আছে, এখন মাথার মধ্যে এটাই ঘুরছে আর কি, এই জন্য এটাই বললাম। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। থ্যাংক ইউ। চমৎকার। কিছু মানুষকে তোমার এক শব্দে বর্ণনা করতে হবে। ওকে। হাবিব ওয়াহিদ, ভীষণ ফ্রেন্ডলি। বাপ্পা মজুমদার, টিচার। ওকে। তাহসান খান, প্রিয় গায়ক। হৃদয় খান, ভেরি গুড কম্পোজার। কুমার বিশ্বজিৎ, স্যার। রুনা লালা, ম্যাম। মিলা, ভেরি গুড পারফর্মার। ন্যান্সি, আই লাভ হার ভয়েস, ভেরি গুড সিঙ্গার। রবিউল ইসলাম জীবন, মামা। স্বাক্ষরে হাসান। জালিম, ভিলেন, আর কিছু থাকে ওগুলি। দর্শক, এই ছিল আমাদের আজকের ঈদ স্পেশাল সেলিব্রিটি আওয়ার। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। পড়শির কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। যাওয়ার আগে দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ঈদ মোবারক। আপনাদের ঈদ অনেক ভালো কাটুক, ঈদের আমেজ আরও অনেক দিন বয়ে যাক, এবং সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। পড়শির কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা আজকের মতো অনুষ্ঠানের সমাপ্তি টানছি। আমি আমার পছন্দের একটা গান গাই। আমার খুবই পছন্দের প্রয়াত সালমান শাহ, ওনার সম্মানার্থে আমি ওনার মুভিরই একটা গান গাইছি, যেটা রুনা ম্যাম গেয়েছিলেন। এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী, এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী, পাখি শোনাবে যে গান, সুরে ভরে দেবে প্রাণ, ফুল দেবে ছড়ে সুরভি, এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমের পৃথিবী।